আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। একেবারে সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি যে বাউন্ডারির বাসিন্দা নন, সেই বাউন্ডারির মধ্যে অনধিকার প্রবেশ করে তিনি একটি বক্তব্য রেখেছেন, যেটির প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটি তার অনধিকার চর্চা। এই সীমানা, এই চৌহদ্দি, এই বাউন্ডারির তিনি বাসিন্দা নন। তিনি এই বিষয়ে এই ধরনের কথা বলার কোনো এখতিয়ার রাখেন কিনা সেটি নিশ্চয়ই প্রশ্ন করা যায়। আগে আপনারা তার বক্তৃতাটি শুন। বিএনপি গর্ব করে বলে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সব কিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১ তো বিএনপির জন্মই হয়নি। ৭১ তাদের হয় কিভাবে? দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে জামাতের আমির কি বিষয়ে কি বক্তৃতা করলেন। ১৯৭১ সালে বিএনপির জন্ম হয়নি, ফলে বিএনপি ১৯৭১ তাদের নিজেদের দাবি করতে পারেন কিনা এই প্রশ্ন করছেন কে? যিনি ১৯৭১ সালে এই ১৯৭১ সালের যে অস্তিত্ব, এই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, যার বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি ঘৃণিত রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী, এটি একটি প্রতিষ্ঠিত নাম, আমরা জানি। এরা পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে শুধু রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন তা নয়, পাকিস্তান বাহিনীর সহযোগী হিসাবে এরা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণ, লুটপাট, নির্বিচার হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ, এই ধরনের গুরুতর অপরাধের সঙ্গে তারা সরাসরি পাকিস্তানের বাহিনীর সহযোগী হিসাবে জড়িত ছিলেন। তারা ১৯৭১ নিয়ে কথা বলবেন কেন? বিএনপির জন্ম ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, কিন্তু মনে রাখতে হবে যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক। তার হাত ধরে যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা, সেই রাজনৈতিক দল ১৯৭১ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অর্জন করবেন, এটি খুব স্বাভাবিক। এবং একই সঙ্গে জিয়াউর রহমানের সঙ্গে বিএনপি গঠনে যারা সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন তাদের একটি বিরাট গুরুত্বপূর্ণ অংশ, তারা সরাসরি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, খেতাবধারী মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের ঐতিহ্যমণ্ডিত ভূমিকা ছিল। ফলে এদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল, জিয়াউর রহমান একজন বীরুত্তম মুক্তিযোদ্ধা, যার নামে একটি জেট ফোর্স ছিল, যিনি মহান স্বাধীনতার ঘোষক। তার অনুসারীরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারা ১৯৭১কে ধারণ করবেন না, ধারণ করবেন আপনি। আপনি তো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ করার সময় আপনি বা আপনার কাছাকাছি বয়সের যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ, তারা তো মুক্তিযুদ্ধ করার মতো বয়সের মানুষ ছিলেন। তাদের ভূমিকাটা কি? আপনি দাবি করেন আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি মুক্তিযুদ্ধ করেননি কেন? বরঞ্চ মুক্তিযুদ্ধের সময় চরম ঘৃণিত কাজ যে সংগঠনটি করেছে, যারা পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের বিরুদ্ধে হেন কোনো অপরাধ নাই যেটি বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে করেন নাই, সেই রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনি এই ধরনের বাহুল্য কথা কেন বলবেন? আপনি বলছেন বিএনপি মুক্তিযুদ্ধের সব কিছুকে নিজেদের কক্ষিগত করতে চায়, এটি আপনি বলবেন কেন? এটি যদি কোনো মুক্তিযোদ্ধা এই অভিযোগ করত, ২ মাস যে সরকারের বয়স হয়নি সেই সরকার মুক্তিযুদ্ধের সকল কিছুকে কক্ষিগত করেছেন, এমন একটি আচরণ, এমন একটি কথা কোথায় কে বলেছেন সেটি প্রমাণসহ দেখাতে পারলে তাহলে নয় এটি বিশ্বাসযোগ্য হবে। এই ধরনের অসত্য তথ্য দিয়ে, মিথ্যা প্রতারণামূলক কথা বলে আপনি ১৯৭১ সালকে আরও বেশি কলঙ্কিত করার অপপ্রয়াস চালিয়েছেন। এই যে ১৯৭১ সাল, এটি নিয়ে আপনি অন্য মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব কোথায় থাকে এই প্রশ্ন কেন তুলবেন? আপনি কি মুক্তিযোদ্ধা? মুক্তিযুদ্ধের সময় আপনার কি কোনো ইতিবাচক ভূমিকা ছিল? আপনি তো একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তখন আপনি ছোট ছিলেন, কিছুই বুঝতেন না। তা আপনি কিছুই বুঝতেন না, আপনি এখন এত বুঝতে চাচ্ছেন কেন? এত বোঝাটাই আপনার জন্য অন্যায়, এটি আপনাকে বুঝতে হবে। আপনার এই যে অন্তর্জ্বালা, এই যে ছটফটে আচরণ, এই যে লম্ফজম্প, এগুলোর কারণ আমরা বুঝি। সেই কারণ বোঝার ক্ষেত্রে কিছু তথ্য উপাত্ত আমি দর্শকদের সমীপে এখন নিবেদন করছি। সম্প্রতি ৯ এপ্রিল জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, এই সংশোধনী বিলটি পাশ হয়েছে। এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এই বিলে জামাত ইসলামী সুস্পষ্ট কতগুলি বিষয়ে আপত্তি দেওয়ার অপচেষ্টা করেছেন। এটি স্পিকারের
একটা সময় উপযোগী ভূমিকার কারণে তারা এ বিষয়ে বাড়বাড়ন্ত আচরণ করার সুযোগ পাননি। স্পিকার এ বিষয়ে রুলিং দিয়ে বলেছেন যে এই বিল পাশের এই অবস্থায় জামাত ইসলামীর এই আপত্তি অগ্রহণযোগ্য, এবং তিনি এটিও অ্যাড্রেস করেছেন যে জামাতের বর্তমানে যারা পার্টনার সেই তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা লিখিতভাবে এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, যেটি সংশোধনী আকারে সংসদে উত্থাপন করা হয়েছে, সেটিকে তারা সমর্থন জানিয়েছেন লিখিতভাবে। আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে এনসিপিকে একটা ধন্যবাদ জানাই যে তারা সঠিক আচরণটি করেছেন। এক্ষেত্রে আপত্তি দেওয়ার ক্ষেত্রে জামাত ইসলামীর আমির, ওই যে তাদের সেই পুরনো পলিসি, তারা যখন যুক্তিতে পারেন না, তর্কে পারেন না, তারা যখন তাদের বিগত দিনের অপকর্মের দায় নিয়ে এক ধরনের হীনমৌনতায় ভোগেন, তখন তারা ধর্ম, ইসলাম, আল্লাহ, রসুল এগুলোকে সামনে এনে ঢাল হিসাবে ব্যবহার করার একটা অত্যন্ত বদ প্রচেষ্টা তারা সবসময় করে থাকেন। একই কাজ জামাত ইসলামীর আমির, বিরোধী দলের নেতা, তিনি সংসদে এই বিল পাশের প্রাক্কালে করেছেন। তিনি এভাবেই বলছেন, আল্লাহ ভালো জানেন 71 সালের ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তার নিখুঁত, পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী। বাকি আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহই পূর্ণাঙ্গ সাক্ষী। একজন বিশ্বাসী মুসলমান হিসাবে নিশ্চয়ই এই কথাটা আমরা মানি যে সব ঘটনার আল্লাহই হচ্ছেন প্রকৃত সাক্ষী। কিন্তু জনগণ কি চোখে কিছু দেখেনি? জনগণ কি কিছু বোঝেনি? আপনি নিজে কি জানেন না জামাত ইসলামীর ওই সময় ভূমিকা কী ছিল? জামাত ইসলামী এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জামাতের অবস্থানটা কী ছিল? জামাতের তরুণ সদস্যরা আল বদর, আল শামস এই বাহিনীতে, শান্তি বাহিনীতে অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষের বিপক্ষে কী ধরনের অপকর্ম করতে পাকিস্তান সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছিল, এটি কি আপনি জানেন না? এই জামুকায় যেটি জামাতের মূল মর্মবেদনা এবং অন্তর্জালার কারণ, সেটি আমি একটু আপনাদের সামনে তুলি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশ, অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ, এখানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের লোকের সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংশোধিত আকারে জারি করা অধ্যাদেশ, যেটি বর্তমানে সরকারে থাকা বিএনপি সংসদে এই বিলটি উত্থাপন করে পাশ করেছে মাত্র। এখানে বিএনপির কৃতিত্ব অথবা বিএনপির কোনো উদ্দেশ্য প্রণোদিত আচরণ খুঁজতে যাওয়াটা একেবারেই অমূলক হবে। তারা অধ্যাদেশটিকে আইনে পরিণত করেছেন। সেই জারি করা অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়, 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এমন বেসামরিক নাগরিকেরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, মুক্তিবাহিনী, বিএলএফ ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, নৌ কমান্ডো, কিলো ফোর্স ও আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন। এখানে ওই যে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সহযোগী হিসাবে জামাতের নাম এসেছে, তারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্য ছিলেন, তারা শান্তি কমিটির কর্মকর্তা ছিলেন। এই বিষয়গুলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এই আইনে অন্তর্ভুক্ত হওয়াটাই মূলত জামাতের অন্তর্জালার মূল কারণ। কারণ জামাত ইতিহাসের দায় অত্যন্ত সচেতনভাবেই তারা অনুভব করেন, কিন্তু তারা স্বীকার করতে চান না, যার কারণে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে তাদের এই চরম ঘৃণিত ভূমিকার জন্য মিনিংফুল্লি তারা জাতির কাছে ক্ষমা চাননি, কিংবা জাতির আস্থা অর্জনে তারা কোনো ভূমিকা এখন পর্যন্ত পালন করেননি। জামাত ইসলামী মুক্তিযুদ্ধের এই যে সত্তা, এই সত্তা তারা দার্শনিকভাবে গ্রহণ করেনি, তারা রাজনৈতিক এবং নৈতিকভাবেও কোনোদিন তারা গ্রহণ করেনি। এটি ইতিহাসের প্রমাণিত সত্য। কেন এই কথাগুলো বলছি, আসুন কতগুলি পেপার ডকুমেন্ট দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করি। জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, কিন্তু জামাতের এই আমাদের দেশে অন্তত মূল সাংগঠনিক নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম। তিনি 1971 সালে পাকিস্তান রক্ষার যে আন্দোলন, সেখানে তিনি একজন বড় ক্রীড়ানক ছিলেন।
তিনি পাকিস্তান সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি ওই সময়ে রেজাকার শিবিরে অধ্যাপক গোলাম আজম এই ধরনের একটি বক্তব্য করেছিলেন, কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রেজাকারদের কাজ করে যেতে হবে। অর্থাৎ তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষায়, পাকিস্তান রাষ্ট্র রক্ষায় বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করাকে কালেমার ঝান্ডা উঁচু রাখার সাথে তুলনা করেছেন। এবং এক্ষেত্রে রেজাকার, অর্থাৎ নিঃসন্দেহে রেজাকার ছিলেন তখন জামাত ইসলামীর সদস্যরা, তাদেরকে ভূমিকা রাখতে হবে বা কাজ করে যেতে হবে, এই আহ্বান তিনি করেছিলেন রেজাকার শিবিরের বৈঠকে। এছাড়া জামাতের মজলিস শুরার বৈঠক উদ্বোধন করতে গিয়ে ওই সময় গোলাম আজম বলেছিলেন, পাকিস্তানকে রক্ষার জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করার জন্য আহ্বান তিনি কাদেরকে জানিয়েছিলেন? তার অনুসারী জামাতের সদস্যদেরকে। তা এরপরে আসুন, বাইতুল মোকাররম প্রাঙ্গণে গণজমায়েতে অধ্যাপক গোলাম আজম ওই সময় বলেছিলেন, বাঙালি মুসলমানদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে হলে পাকিস্তানের সংহতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। এগুলো কি মিন করে, বুঝতে কি অসুবিধা হয়? আবার আসুন, আরেকটি পেপার কাটিং আপনারা দেখতে পারবেন। পিন্ডিতে সাংবাদিক সম্মেলনে গোলাম আজম বলেছিলেন, কেবলমাত্র দেশপ্রেমিকদের সাহায্যেই বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব। অর্থাৎ এখানে দেশপ্রেমিক বলতে তিনি যারা পাকিস্তানপন্থী ছিলেন, অর্থাৎ তার নিজের সংগঠন জামাত ইসলামী এবং তার ছাত্র সংগঠন যুবকদেরকেই তিনি মিন করেছিলেন দেশপ্রেমিক হিসাবে। আর বিচ্ছিন্নতাবাদী হিসাবে তিনি নিঃসন্দেহে মিন করেছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যে সকল রাজনৈতিক দল ভূমিকা পালন করেছিল তাদের সদস্যদেরকেই তিনি বিচ্ছিন্নতাবাদী বলার চেষ্টা করেছেন। সেই ৭১-এর সুস্পষ্ট ভূমিকা পালনকারী গোলাম আজমের দল এবং তার এখনকার আমির ডাক্তার শফিকুর রহমান ৭১ সাল নিয়ে প্রশ্ন তুলবেন, বিএনপি কেন ৭১ সালকে নিজেদের বলার চেষ্টা করছেন, একথা বলবেন, এটি কি মানা যায়? ১৯৭১-কে তারা ছোট করবেন, এটি তারা নিজেদের স্বার্থেই। যার কারণে আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের প্রশ্রয় আমরা দেখেছি যে একটি প্রবণতা ছিল ৭১ আর ২৪-কে অন্তত এক পাল্লায় উঠিয়ে দেওয়া। তারা প্রথমে চেষ্টা করছেন ৭১-কে পিছনে ফেলে, যে ৭১-এর স্বাধীনতা পূর্ণাঙ্গ নয়, এটি ভারতের পক্ষ অবলম্বনকারী একটি অবস্থান, ২৪-এ বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীন হয়েছে। এ ধরনের একটি বিপজ্জনক কথা, এই ন্যারেটিভ তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। না পারা অবস্থায় তারা অবশেষে তারা এই দুটিকে সমান করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা জানি বর্তমান সরকার বিএনপি এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তারা নিশ্চয়ই এই ন্যারেটিভসের সঙ্গে একমত হননি, এবং সুস্পষ্টভাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ১৯৭১ যেটি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হবে না। জামাত ওই ৭১-কেই নানা বক্তৃতা, বিবৃতি, বয়ান দিয়ে তারা কলঙ্কিত করার চেষ্টা করে, এবং যে কারণে তাদের এই উৎপাতমূলক আচরণ। এই জামাত ইসলামীর আমির, আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করি, গত ১৬ই ডিসেম্বর ২০২৫ বিজয় দিবসের প্রাক্কালে আরেকটি বিপজ্জনক কথা বলেছিলেন, যে বাংলাদেশে দুটি সংগঠন দেশপ্রেমিক সংগঠন, একটি বাংলাদেশ সেনাবাহিনী আর একটি জামাত ইসলামী। অথচ বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করেছে এই গোলাম আজমের চেলাপেলারা। তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সেদিন বাংলাদেশের ক্ষতি করার জন্য হেন কোনো অপচেষ্টা নাই যেটি তারা করেন নাই। তারা সেনাবাহিনীকে নিজেদের সাথে মিলিয়ে তারা আজকে তাদের সংগঠনকে দেশপ্রেমিক সংগঠন বলছেন। জামাত ইসলামী যদি দেশপ্রেমিক সংগঠন হয়, তা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের সাথে সম্পৃক্ত যে সমস্ত ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, তাদের অস্তিত্ব কোথায় যায়? সেনাবাহিনী তো বাংলাদেশের গৌরবের অংশ, এবং যুক্তির খাতিরে একথা নিঃসন্দেহে বলা যায়, এই বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ সালে যদি জামাত এবং তাদের সহযোগীদের সামনে পেয়েছে, তারা তাদেরকে হত্যা করেছে অথবা পেলে হত্যা করত। একইভাবে এই জামাত ইসলামী, আল বদর, আল শাম, তারা যদি এই সেনাবাহিনীর সদস্যদেরকে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে যদি বাগে পেত, তারা হত্যা করত, এবং তারা সুযোগ পেয়ে অনেক মুক্তিযোদ্ধাকে সে সময় হত্যা করেছিল। ফলে সেনাবাহিনীর সাথে মিলিয়ে তারা দুটি সংগঠনই কেবলমাত্র বাংলাদেশে দেশপ্রেমিক একথা বলে তারা বাংলাদেশের সেনাবাহিনীর অস্তিত্বকেও কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমি জামাতের আমিরকে অনুরোধ করব, তিনি তাদের জান্নাতের টিকিট তাদের পকেটে, জামাত ইসলামীর সদস্য হলেই তিনি জান্নাতে যাবেন, এই ধরনের একটি বয়ান জনমনে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে তারা
এই মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ করার অপচেষ্টা দীর্ঘ সময় করেছেন, বিশেষ করে নির্বাচনের পূর্বে। এগুলো তারা যদি মনে করেন তাদের জন্য খুব উপযোগী কাজ, তারা করবেন। কিন্তু 1971 বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের সেনাবাহিনী, গৌরবোজ্জ্বল ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য তারা করবেন না। এটি বাংলাদেশের সাধারণ নাগরিকরা কোনোভাবেই মেনে নেবে না। এই সুস্পষ্ট বার্তা দিয়ে আজকে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।